কলকাতা পুলিশের যে আমরা 23তম মক টেস্ট নিয়েছিলাম সেই মক টেস্টে কিন্তু আজকে আমরা অঙ্কের সলিউশন করব। তাই যারা আমাদের অনলাইনে পরীক্ষা দিয়েছিলে তাদের সকলকে বলা হচ্ছে, যাদের তোমাদের যদি কোনো অঙ্কের প্রবলেম থাকে অবশ্যই তোমরা স্কিপ করে যতটুকু প্রবলেম সেটা দেখে নেবে। আর যদি একদম তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার জন্য কিন্তু আজকের এই 30টা অঙ্ক একদম স্পেশাল। তো দেখো, প্রথম হচ্ছে যে একটি বৃত্তের ভিতরে 7√2 প্রস্থের একটি বর্গক্ষেত্র অঙ্কিত আছে। বর্গক্ষেত্রটি বাদ দিয়ে বৃত্তের ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমাদের আগে মূল বিষয়টা জানতে হবে, এই জন্য কিন্তু তোমরা অঙ্ক অনেকদিন করতে পারো না বেশি। দেখো বলছে কিনা একটা বৃত্তের ভিতরে, তাহলে একটা আমার বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্র হচ্ছে একটা বৃত্তের ভিতরে, কিন্তু বর্গক্ষেত্র বৃত্তের ভিতরে, তাহলে একটা বৃত্তের ভিতরে যদি বর্গক্ষেত্র হয় তাহলে বলছে এই যে বৃত্তের ভিতরে 7√2 প্রস্থের একটি বর্গক্ষেত্র, মানে এই যে দৈর্ঘ্যটা, এই যে বাহু, সেটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে, বলছে আমাকে 7√2 এটা হচ্ছে একটা বাহু। তাহলে তোমাকে দেখো, যখন আমরা জানি যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের তুমি বাহু স্কয়ার, তাহলে বাহু স্কয়ারটা শুধু বের করলে আমাদের বেরাবে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কিন্তু এখানে আমার জানার দরকার কি বলতো, বৃত্তেরও কিন্তু ক্ষেত্রফল জানার দরকার। এখানে বলছে বৃত্তের ক্ষেত্রফলটা কত বর্গমিটার যদি এই বাহুটা বাদ দেওয়া হয়, মানে বর্গক্ষেত্র বাদ দেওয়া হয়, তাহলে আমার দুটো ক্ষেত্রফল জানার দরকার। আর আমরা বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি যে পাই আর স্কয়ার। তাহলে আর এর মানটা এখানে কিন্তু দেওয়া নাই, তাহলে আর এর মান তোমাকে প্রথমে আর এর মান বের করতে হবে। তাহলে আমরা দেখো এই আর এর মানটা দেখো, এই যে কোণাকোণি, মানে এই যে একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কর্ণটাই কিন্তু হচ্ছে আমার কি বলতো বৃত্তের ব্যাস। তাহলে বর্গক্ষেত্রের এই এটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে আমাদের এটা হচ্ছে কর্ণ। তাহলে আমাদের বর্গক্ষেত্রের কর্ণ আমরা কি জানি যে কর্ণ সমান হচ্ছে বাহু √2। তাহলে বাহু √2 হচ্ছে আমাদের কর্ণের ক্ষেত্রফল। তাহলে আমাদের বাহুটা কি 7√2, এটা হচ্ছে বাহু, অতএব কর্ণ সমান আমরা লিখতে পারবো যে 7√2 ইনটু কি বলতো √2। তাহলে এখানে ডাইরেক্ট এটা তো √2 থেকে কি হলো, মাত্র হচ্ছে 7। তাহলে দেখো এর ব্যাসার্ধ কত হলো, ঠিকঠাক হলো এটা, এটা হচ্ছে বাহু √2, মানে আমাদের বাহু √2, এটা হচ্ছে আমাদের কি বলতো কর্ণ। তাহলে আমাদের বাহুটা জানা আছে কি 7√2, তাহলে 7√2 ইনটু √2, আর √2 গুণ করলে হয় মাত্র একটা 2। তাহলে আমার 7 2 কত হলো 14, তাহলে বাহুটা হচ্ছে 14। তাহলে এই যে বাহু অর্থাৎ এই কর্ণটা হচ্ছে 14, কর্ণ যদি 14 হয় তাহলে এর অর্ধেকটা কি বলতো ব্যাসার্ধ হচ্ছে 7। তাহলে ব্যাসার্ধ 7 মানে আমাদের জানা আছে ক্ষেত্রফল কত 154, কি হয়ে আসলো পাই আর স্কয়ার। তো পাই মানে 22 এর 7 গুণিত 7 গুণিত 7, দেখো 7 7 কাটলাম, 7 22 হচ্ছে কিন্তু 154। এটা বৃত্তের যখন আমরা অর্ধবৃত্ত অঙ্কন করব আমরা ভালোভাবে দেখব। তাহলে আমাদের বৃত্তের যে ক্ষেত্রফল সেটা আমরা দেখলাম যে 154 বর্গমিটার। আর এই যে আয়তক্ষেত্র এর ক্ষেত্রফলটা আমাদের জানা আছে কি বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার তো স্কয়ার রুটে কাটা যায়, তাহলে 7 এর স্কয়ার কত 49 গুণিত 2 মানে কত 98, তাহলে 98। অতএব এই যে বর্গক্ষেত্র এর ক্ষেত্র হচ্ছে 98 বর্গমিটার, আর বৃত্তের হচ্ছে 154। তাহলে এইখান থেকে যখন আমি 98 বিয়োগ করে দেবো তাহলে আমাদের মাত্র 56। তাহলে এটা অপশন আমাদের অপশন ডি উত্তর 56 বর্গমিটার। তাহলে এখানে তোমাকে দুটো জিনিস তোমাকে কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে হবে, সেটা কি যে আমাকে এখানে প্রথমত এই বর্গক্ষেত্রে আমাকে দরকার কর্ণ, কর্ণটাই হচ্ছে আমার বৃত্তের ব্যাস। তাহলে ব্যাস যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ 7, আর ব্যাসার্ধ 7 মানে অবশ্যই তুমি বাকিটা তো বুঝতে পারছো। নম্বর তো কারোর বেশি ভালো হয়নি এই পরীক্ষায়, নম্বর আরো বাড়াতে হবে। দেখো বলছে যে একটি আয়তক্ষেত্রের বাহুগুলির অনুপাত 3:2 এবং পরিধি 200 মিটার। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 6 গুণ হলে বর্গক্ষেত্রটির পরিধি কত। দেখো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত এগুলো সবই একই সঙ্গে একটার সঙ্গে একটা রিলেটেড। তাহলে আমরা জানি যে একটা আয়তক্ষেত্রের
বলেছে এখানে 3 আর 2 এটা দেয়া আছে অনুপাত, এটা আমরা লিখতে পারি যে 3x আর হচ্ছে 2x, এটা হচ্ছে বাহু। তাহলে পরিধিটা দেয়া আছে, পরিধি আমরা সবসময় জানি যে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে পরিধি যদি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয় আমরা লিখতে পারি এরকম যে 2 গুণিত 2x প্লাস 3x সমান সমান হচ্ছে 200। তারপর এখানে কাটাকাটি করলাম, এখানে 100, তাহলে 3x আর 2x 5x সমান সমান 100, তাহলে x সমান হচ্ছে কত 20। x 20 মানে এই বাহুটা হচ্ছে 3 কোণি 60, এই বাহুটা হচ্ছে 20 দুগুণ 40। তাহলে আমার এর বাহু আমি পেয়ে গেলাম যে একটা হচ্ছে 60, একটা হচ্ছে 40। বলছে এর যে ক্ষেত্রফলটা, এই যে একটা আয়তক্ষেত্র, এর যা ক্ষেত্রফল, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটা বড় ক্ষেত্র, এর দ্বিগুণ ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমার হচ্ছে দেখো 40 গুণিত 60, এটা হচ্ছে এর ক্ষেত্রফল, গুণ করা দরকার, এটা এর ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রটা হবে 40 গুণিত 60 গুণিত 2, কারণ ও ডবল। তাহলে আমার এই যে ক্ষেত্রফল, এটা কি করতে হবে, বাহুর ক্ষেত্রে কি এর বর্গ করতে হবে। তাহলে 4 4 24 আর 24 সমান কত হয় 48। তাহলে 4 4 না এটা তো ইয়ে না, একটা বাহু কত হবে, তাহলে তোমার 4 4 2400 গুণিত 2 কত হলো রুট ওভার 4800 না, রুট ওভার 4800 নাকি তাই? আচ্ছা এটা 6 গুণ, এটা 2 গুণ তাহলে 6 গুণ। দেখো এটা যেহেতু বলেছে 6 গুণ, এটা বলছে কি বলতো এই এর থেকে এটা হবে 6 গুণ, তাহলে দ্বিগুণ তাহলে 2 গুণ করতে হবে, কিন্তু 6 গুণ বলেছে তাহলে এটা আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। যেটা দেখো তাহলে 6 4 36 আর হচ্ছে 4, তাহলে কত মোট হচ্ছে 1440। তাহলে রুট ওভার 144 তার পাশে দুটো শূন্য, এটা হলো এখান থেকে আমরা বাহু সমান আমরা কি জানি 12, তার পাশে একটা শূন্য 120। তাহলে এর বাহু যদি একটা বাহু দৈর্ঘ্য যদি 120 হয়, তো বলছে এখানে কি তার পরিধি মানে চারটে বাহুর গুণফল, তাহলে কত 4 গুণ 48 মানে হচ্ছে 480। তাহলে এটা হতে গেল 480 মিটার। দেখো প্রত্যেকটা অঙ্ক যত, এটা যেহেতু আমার বলা আছে যে এটা যা হবে তার চেয়ে 6 গুণ এটা বেশি, তাহলে ওর যদি ক্ষেত্রফল আমরা কি জানি যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে বাহু স্কয়ার। তাহলে যেহেতু এর যা ডবল মানে এটা 6 গুণ, তো 40 ইনটু 60 গুণিত 6, যেটা টোটালটা যেহেতু আমার বেরোবে কি ক্ষেত্রফল, আর আমরা বর্গক্ষেত্রে বাহু সমান হচ্ছে রুট ওভার ক্ষেত্রফল। এটা তো আমাকে জানতে হবে সূত্রগুলো। দেখো প্রত্যেকটা জিনিস ইউনিক জিনিসগুলো তোমাকে জেনে নিতে হবে। বলছে দেখো 28 32 এবং 56 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট পূর্ণ বর্গ সংখ্যাটি কি হবে। দেখো এই জন্য দেখো এত অনেক রকম পদ্ধতি ইউজ করা যায়, এর ভিতরে তোমাকে কয়েকটা জিনিস দেখতে হবে। যে আমাকে প্রথমত যে ঠিক আছে এক মিনিট 28 32 আর হচ্ছে 56 ঠিক সেটা করে তারপর এটা দেখছি। দেখো এটা হচ্ছে আমাকে যেমন ধরো এখানে 4 গুণিত 7 4 7 28, এটা করবা 4 গুণিত 8 4 32, এটা আমরা করতে পারি 7 গুণিত 8। তাহলে দেখো এখানে 4 আছে না, তুমি এটাকে না আবার ভাঙতে পারো যে 4 গুণিত 2, এটাকে ভেঙে দিলে 4 গুণিত 2 মানে 8টা কেটে দিলাম, এটা দেখলাম। দেখো এটা হচ্ছে প্রত্যেক পরীক্ষায় কিন্তু এই অঙ্ক আসে। দেখো তাহলে এবার অপশনে দেখো এই যে 28 এর এগুলো হচ্ছে উৎপাদক, 32 উৎপাদক 4 4 2, 56 উৎপাদক 7 4 2। তাহলে আমার অপশনে যেগুলো আছে সেগুলো অবশ্যই এই প্রত্যেকটা উৎপাদক দ্বারা ভাগ করা যেতে হবে তবেই মিলবে। দেখো 4 দ্বারা ভাগ করার নিয়ম আমরা প্রত্যেকই জানি। দেখো 2 আছে না, 2 2 মানে জোড় সংখ্যা মানেই যদি ভাগ করা যায়, তাহলে আমার 2 দিয়ে চেক করার কোনো দরকার নেই, মানে প্রত্যেকটা অপশনকে আমাকে 2 দিয়ে ভাগ করা যায়। দেখো 4 দিয়ে ভাগ করা যায়, এটাকে 4 দিয়ে ভাগ করা যায়, এটাকে 4 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 4 দিয়ে ভাগ করা যায়, এটা 4 দিয়ে ভাগ করা যায়। 4 দ্বারা কিন্তু আমি উত্তর খুঁজতে পারবো না। তাহলে কে পড়ে থাকে বলো দেখো মাত্র 7। তাহলে 7 দ্বারা যাকে ভাগ করা হবে উত্তর হচ্ছে সেটা। তাহলে এবার দেখো আমরা অনেকজনই জানি
যে 2 দ্বারা ভাগ করে নিয়ম জানি, 3 দ্বারা জানি, 4 দ্বারা জানি, 5 দ্বারা জানি, 6 দ্বারা জানি, 7 দ্বারা, 9 দ্বারা জানি, 8 দ্বারা জানি, 11 দ্বারা জানি, 13 দ্বারা। দেখো এই যে সবাই কিন্তু মোটামুটি 80% ছেলেমেয়ে কিন্তু এইগুলো মনে রাখে, কিন্তু এই 7 আর 13 এই দুটো কিন্তু একটু ব্যতিক্রমী নিয়ম, কিন্তু এই দুটো তোমাকে মনে রাখতে হবে। একটা সংখ্যাকে 7 দ্বারা ভাগ করা যায় কিনা তুমি জানবে কিভাবে? এর জন্য এই সহজ পদ্ধতিতে দেখো, এই একটা সংখ্যা বাদ দিবা। দেখো 4 কে 2 গুণ করলে কত? 8। তাহলে এই যে 230 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 222। দেখো 222 কে ধরো 7 দ্বারা ভাগ করা যায় না, আমি দেখে বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো না, তো আবার নিয়ম করা কি বলতো? আবার একটা বাদ দেবা। 2 গুণ 4 না 4, 22 থেকে 4 কত হলো? তো 18। তাহলে 18 কে 7 দিয়ে ভাগ করা যায় না নাকি 7 দিয়ে ভাগ করা যায় না? তুমি এটা চেক করে এর উত্তরে লাস্টে চেক করছি। দেখো এটা দেখো যে এখানে আমি 4 দোকান কত 8, তাহলে 200 336 বিয়োগ 8 মানে কত? 228। তাহলে 328। দেখো 328 থেকে তুমি আর বুঝতে পারছো না, তুমি আবার 8 দোকান 16 বিয়োগ করো, তাহলে 16 32 হবে কত? 16 ভাগ করা যায় না, তাহলে এটা ভাগ করা যায় না। আমি এটা চেক করছি। দেখো 6 দোকান 12, তাহলে 91 থেকে 12 বিয়োগ কত হয়? 1 থেকে 1 থেকে বিয়োগ কত হয়? 9 89, তাই তো 79। দেখো তাহলে এই 79 কে তুমি ধরো বুঝতে পারছো ভাগ করা যায় কিনা। আবার কি করব? তো 9 দোকান 18 বিয়োগ করব, কত হচ্ছে? এখান থেকে 18 বিয়োগ করলে 9, এটা ভাগ করা যায় না, তাহলে নিশ্চয়ই এটা যায়, এটা দেখবা মিলে যাবে এটা। দেখো এখানে হচ্ছে আমার হচ্ছে 31 36, এখানে আমি 6 দোকানে 12 বিয়োগ করি, কত চলে? দাও এটা হচ্ছে কত? হচ্ছে 1 0 1 301। তাহলে তুমি ধরো এটা বুঝতে পারছো না, তুমি ধরো বুঝতে পারছো না, তুমি কি হবে? এটা এখানে 2 বিয়োগ করলে হবে তো 28, তাহলে 28 এর সাথে ভাগ করে দেই, তাহলে নিশ্চয়ই উত্তর হচ্ছে অপশন বি 28। তাহলে এইখানে দেখো এইগুলো তোমাকে চর্চা করতে হবে, এগুলো তো আর পরীক্ষার হলে এগুলো ম্যানুয়ালি করা তো অনেক লেটের বিষয়। তার জন্য তোমাকে এটা মনে রাখতে হবে যে 5 দ্বারা কাকে ভাগ করা যায়, 2 দ্বারা কি বুঝবো, 3 দ্বারা কাকে ভাগ করা যায়, 4 দ্বারা কাকে ভাগ করা যায়, 6 দ্বারা কাকে ভাগ করা যায়, 7 দ্বারা কাকে ভাগ করা যায়, 11 দ্বারা কাকে ভাগ করা যায়। তুমি ভাগ করা যায় কিভাবে তোমাকে এটা প্রথমে তোমাকে একদম ভালোভাবে জেনে নিতে হবে, তারপরে করতে পারবা। তাহলে আমার 7 দ্বারা আর 11 দ্বারা এই 7 আর 13 এই দুটো নিয়ম হচ্ছে এক। এটা অনেক নিয়ম আছে, কিন্তু এই নিয়মটা তুমি একদম সহজে করতে পারবে যে একটা সঙ্গে 7 দিয়ে ভাগ করা যায় কি যায় না। তাহলে উত্তর হচ্ছে এটা তোমার 136। হ্যালো, হ্যাঁ আচ্ছা বলো। তুমি পরে ফোন করো, আমি ক্লাসে আছি, 10টার পরে ফোন করো। দেখো তাহলে এটা হচ্ছে 3136। তারপরে এটা দেখো বলছি এ এবং বি একসাথে কাজ করে 13 দিনের জন্য 20,800 টাকা মজুরি পায়। এ এর দক্ষতা বি এর চেয়ে 7 গুণ বেশি ছিল, তাহলে বি এর দৈনিক মজুরি কত ছিল? এই জানলা খুলো, সব জানলা খুলো, জানলা কেন লাগানো? দেখো তাহলে এটা যে বলছে কিন্তু যে এ বি একসাথে 13 দিনের জন্য 20,800 টাকা উপার্জন করে। দেখো এখানে বলছে যে এ এবং বি একসাথে 13 দিনে কাজ করে মোট 20,800 টাকা। এখানে বলছে যে এ এর দক্ষতা বি এর চেয়ে 7 গুণ বেশি, মানে বি যদি ইনকাম করে 1 টাকা বা 1 ইউনিট, এ করবে হচ্ছে 7 ইউনিট, 7 গুণ মানে 1 আর 7। এবার দেখো এরা দুজন মিলে এ প্লাস বি একদিনে ইনকাম করবে কত ইউনিট? 8 ইউনিট, একদিনে করবে 8 ইউনিট, তাহলে মোট কাজ করেছে কত দিন? 13 দিন। যদি একদিনে 8 ইউনিট কাজ করে তাহলে 13 গুণিত 8 মোট কত? 8 এর কত? 104, তাহলে 104 ইউনিট টোটাল কাজ করেছে। 104 ইউনিটের মান বলছে আমাকে 20,800 টাকা। এই যে 20,800 টাকা বলছে যে 104 ইউনিট সমান, তাহলে 1 ইউনিট সমান কত? 104 দিয়ে ভাগ করলে মাত্র 200 টাকা।
তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 200 টাকা, 1 ইউনিট কাজ করলে সে 200 টাকা পাবে। তো এখানে বলছে তাহলে বি এর দৈনিক মজুরি কত? দৈনিক বি এর যে কার্যক্ষমতা একদিনে ইনকাম করে 1 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 200 টাকা, অর্থাৎ বি এর দৈনিক রোজে কত টাকা হবে? উত্তর হচ্ছে এটাই 200 টাকা, উত্তর সি। যদি বলতে যে এ এর দৈনিক ইনকাম কত, তাহলে 7 × 1400 টাকা, যেটা বলবে সেটা করতে হবে। আরামসে লিখো, কোনো সমস্যা নাই, ভিডিওর সঙ্গে কোনো সাথ নাই, তোমাদের টুকবা তারপরে অঙ্ক হবে। আগামী কাল থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু হবে। দেখো অঙ্ক যতক্ষণ তুমি প্র্যাকটিস না করবে, এখানে টোকেই রাখো, তাহলে তোমার টোকাই থাকবে খাতায়, কোনো কাজে লাগবে না। কালকে আমরা যে 30টা অঙ্ক করেছিলাম গতকালকে, সেই 30টা অঙ্ক এখানে যদি বলা হয় যে কে করেছে দুবার, একজনও বলতে পারবে না। যদি কেউ 2-3 বার করে তাহলে সে শিখতে পারবে। একই জিনিস যতবার করবা ততবার তুমি নতুনত্ব কিছু খুঁজে পাবে, প্রত্যেকটা অঙ্কের চ্যাপ্টার ভিতরে, প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে, প্রত্যেকটা অঙ্কের ভিতরে যত করবা তত তুমি নতুন কিছু পাবা। এখানে বলছে কি দেখো, একজন দোকানদার 10টি পেন্সিল 35 টাকায় কিনলেন এবং 54 টাকায় 9টি হিসাবে বিক্রি করলেন, তাহলে 350 টাকা লাভ করলেন। তাহলে তিনি মোট কতটি পেন্সিল কিনেছিলেন? তাহলে এখানে তুমি ধরো নিজে একটা ব্যবসায়ী, বলছে 35 টাকাতে তুমি কিনেছো যে 10টি, যদি 35 টাকাতে যদি 10টি কিনো, তাহলে একটা কলমের দাম হচ্ছে 3 টাকা 50 পয়সা, এটা হচ্ছে কস্ট প্রাইস, কেনা দাম। একটা কলমের কেনা দাম হচ্ছে 3.5 টাকা। এবার তুমি বিক্রি করার সময় বলছে কি বলতে, যে 9টি বিক্রি করে 54 টাকাতে। যদি 54 টাকাতে 9টি বিক্রি হয়, তাহলে 6 নাম 54, একটা কলমের সেলিং প্রাইস, বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। তাহলে এখানে নরমাল বিষয় যে একটা জিনিস পেন তুমি কিনেছো 3 টাকা 50 পয়সা আর বিক্রি করছো 6 টাকা, লাভ কত চলে তো? 2.5 টাকা। তাহলে 2.5 টাকা যদি একটা পেনের উপরে লাভ হয়, তুমি লাভ করো মোট কত টাকা? 350 টাকা। তাহলে আমার নিশ্চয় 350 টাকাকে 2.5 দ্বারা ভাগ হবে, তাহলে 2.5 দ্বারা প্লেন ভাগ করবো, যদি ভাগ যা কাটাকাটি সুবিধা নাই সেইভাবে ভাগ করবা। পয়েন্ট প্লাস জন্য এখানে একটা শূন্য দিতে পারবো, এই শূন্যটা ভিতরে হবে। তোমার গলায় বলে কোনো ব্যাপার নেই, ও বলে কোনো ব্যাপার নাই। তাহলে তুমি ধরো কাটলা যে 35 25 কে 25 কত, এখানে 0 1, এখানে একটা শূন্য নাম দিলো, কত? 4 25 100, এই শূন্যটা নেবে এখানে শূন্য পড়লো, কত? 140টি। আর তলায় তলায় গুলো কোনো ব্যাপার নাই, আমার 35 350 কে ভাগ করব 2.5 দ্বারা, তাহলে এখানে শূন্য তুলে দিলে এখানে শূন্য দিলাম। কাটাকাটি নিজে মতো করবা, যে দেখো 5 5 25, 5 7 35, এই 2 শূন্য দিলাম, 5 14 70 মানে 140টি। যেখানে তুমি করবা যেভাবে করবা, উত্তর হচ্ছে অপশন ডি 140টি। দেখো সঠিক কনসেপ্টটা আমরা বুঝতে হবে, অঙ্ক কি বলতে চাই। যতক্ষণ তুমি অঙ্কে কি বলেছে তুমি বুঝতে না পারবা, ততক্ষণ তুমি অঙ্ক করতে পারবে না। তাই জন্য অঙ্ক করলে পরে আগে প্র্যাকটিস করে অঙ্কটা ভালোভাবে পড়তে হবে, পড়ার পরে বুঝতে হবে কি বলেছে, তারপরে তোমাকে অঙ্ক শুরু করতে হবে। অঙ্ক দেখলি পেন চালালে অঙ্ক হয়ে যাবে, লাভ ক্ষতি মানে তুমি ভাবছো যে কি দেয়া আছে, আগে দেখতে হবে। দেখো একদম ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার হলে তোমাকে এই সব অঙ্কে খুব সময় লাগাবে, যদি তুমি সঠিকভাবে প্র্যাকটিস না থাকে এই অঙ্ক তুমি যদি প্র্যাকটিস না করে নাও। বলছে যে পি কিউ এর চেয়ে 6 ঘন্টা বেশি সময় নেয় 96 কিমি হাঁটে, কিন্তু যদি পি তার গতি দ্বিগুণ করে তবে সে কিউ এর চেয়ে 2 ঘন্টা কম সময় নেয়। তাহলে কিউ এর সময়, কিউ কত সময় 48 কিমি হাঁটবে, তাহলে কিউ কত সময় 48 কিমি হাঁটবে তোমাকে এটা বলতে বলেছে।
তাহলে এখানে দেখা যাচ্ছে যে গতিবেগ যেটা দেয়া আছে p তার গতিবেগ p এর গতিবেগটা দেয়া আছে। দেখো তাহলে p প্রথমে হচ্ছে p এর দেয়া আছে স্পিড, p এর স্পিড প্রথমে ছিল বলছে যদি দ্বিগুণ করা হয় মানে 1 থেকে যদি 2 করা হয় তাহলে কি এর স্পিড, আমরা সকলেই জানি যে স্পিডের বিপরীতে কি টাইম, তাহলে 1:2 মানে হচ্ছে 2:1 হয়ে গেল। তাহলে এর টাইমের গ্যাপ কত হলো 1, তাই না? 1 এর জন্য বলছে প্রথমে যে 6 ঘন্টা বেশি সময় লাগতো, যখন দ্বিগুণ করে তখন 2 ঘন্টা কম সময় লাগে, তাহলে 6 থেকে 8 হবে। তাহলে 1 সমান সমান যদি 8 ঘন্টা হয়, 1 সমান যদি 8 ঘন্টা হয় তাহলে এর 2 সমান সমান কত ঘন্টা, 16 ঘন্টা, এর 1 সমান সমান হচ্ছে 8 ঘন্টা। তাহলে এই যে 16 ঘন্টা এটা কার টাইম, হচ্ছে p এর টাইম। তাহলে p যদি 16 ঘন্টা যায় সেখানে কি বলতো 6 ঘন্টা বেশি আছে কার চাইতে, কি এর চাইতে। যদি p দেখো নরমাল চিন্তা ভাবনা করলে p যদি 16 ঘন্টা যায় তাহলে q যাবে ক ঘন্টায় বলো তো, 10 ঘন্টায়, কারণ q এর চাইতে p 6 ঘন্টা বেশি সময় নিচ্ছে। তাহলে q 16 ঘন্টা কতটুকু যায়, 96 কিলোমিটার। তাহলে p তাহলে q কিন্তু 10 ঘন্টায় 96 কিলোমিটার যায়, কিন্তু এখানে বলছে যে না তুমি বলে 48 কিলোমিটার কত ঘন্টায় যাবে। যদি p q যদি 96 কিলোমিটার 10 ঘন্টায় যায় তাহলে এটা 96 এর অর্ধেক, তো নিশ্চয়ই সময় হতে 5 ঘন্টা লাগবে, উত্তর 5 ঘন্টা। কিন্তু তুমি কি বলবা যে 10 ঘন্টা যায় 96 কিলোমিটার, 48 কিলোমিটার কত ঘন্টায় যাবে, 48 গুণ 96 আর হচ্ছে 5 গুণ 10 মাত্র 5 ঘন্টায়। তাহলে অপশন সি এর সঠিক উত্তর। দেখো অঙ্ক একদম সহজ, কাটাকাটি গুণ ভাগ কিচ্ছু নাই, শুধু তোমাকে সঠিক কনসেপ্টটা বুঝে নিতে হবে। এই জন্য সময় দূরত্বে তোমার বিস্তারিত অঙ্ক করেছি, মোটামুটি 120 এর উপরে অঙ্ক করা আছে শুধু সময় দূরত্বের উপরে। দেখো বলছে যে 10, 15 এবং 18 দ্বারা বিভাজ্য সর্ববৃহৎ 4 অঙ্কের সংখ্যা কত। তাহলে 10, 15, 18 তে লসাগু কত হয় 90, তাহলে এদের যে লসাগুটা 90, এটা তোমাকে দেখেই বলতে হবে যে 90 লসাগু। তাহলে আমার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে 9, আমার 4টে 9 কে যখন আমি ভাগ করব 90 দ্বারা যেটা অবশিষ্ট সেটা বিয়োগ করলে তো উত্তর চলে আসলো। তাহলে 99 প্রথমে দেব 1 বাদ দিই, এখানে হচ্ছে 90, আবার এখানে 99, আবার 1 বাদ দেব, আবার হচ্ছে 90, আবার হচ্ছে 99, আবার 1 বাদ দেব, অর্থাৎ 9। এই 9 হচ্ছে বাড়তি ভাগশেষ। তাহলে এই 4টে 9 থেকে এই 9টা মাইনাস করে দিলেই উত্তর চলে আসবে 9990, অতএব 9990 অপশন সি। দেখো অঙ্ক পরীক্ষায় সেই অঙ্কটা দেয়া থাকে যেটা সময়ের মধ্যে হবে, এমন কোন অঙ্ক দেয়া থাকবে না যেটা সময়ের বাইরে হবে বা বেশি সময় লাগবে, এর অঙ্ক কিন্তু পরীক্ষাতে থাকে না। তোমার প্র্যাকটিস যেটা অনেক রকম থাকতে পারে, বই থাকতে পারে, কিন্তু পরীক্ষার হলে সেই অঙ্কটা থাকবে যেটা খুব সহজে ক্যালকুলেশন করা হবে, খুব সহজে যে কোনো একটা অপশন ধরে তুমি করতে পারবে, কারণ সময়টা হচ্ছে সবথেকে মেন পরীক্ষার হল। দেখো এই অঙ্কগুলো তো মানে প্রশ্নের উপরেই করা যায়। বুঝি একটি নির্দিষ্ট অর্থ a b c d এর মধ্যে 5 3 4 5 2 4 3 অনুপাতে বণ্টন করা হয়েছে। যদি a বলছে দেখো a b এর চাইতে 1000 টাকা বেশি পায়, তাহলে b এর কত অংশ, b কত টাকা পায়। দেখো a আর হচ্ছে a আর d এর গল্পটা বলা আছে, তাহলে a পায় 5 ভাগ আর d পায় 3 ভাগ, কত ভাগ ডিফারেন্স আছে 2 ভাগ। 2 ভাগের জন্য বলছে 1000 টাকা বেশি, তাহলে 1 ভাগে কত টাকা 500 টাকা, যদি 1 ভাগে 500 টাকা, b কয় ভাগ পাবে 2 ভাগ, যদি 1 ভাগে 500 টাকা হয় তাহলে b 2 ভাগ মানে কত টাকা হবে 1000 টাকা, উত্তর 1000 টাকা। এটা তো প্রশ্নের পরেই তুমি করবে, একদম সহজ সিম্পল জিনিস। এটাও তাই বলছে কিনা কি বলছে, কোন নির্দিষ্ট অর্থ 10% বার্ষিক হারে 2 বছরের জন্য মিশ্র সুদ এবং সরল সুদের পার্থক্য 1200 টাকা, সেই অর্থের পরিমাণ কত।
আমরা এটাকে জানতে হবে যে 10% হারে 2 বছরের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য হচ্ছে 1%। তাহলে 1% এর ভ্যালু যদি 1200 টাকা হয়, 100% সমান কি? জাস্ট দুটো শূন্য যোগ করে দেবো, ব্যাস উত্তর। তাহলে 1200 এর পাশে দুটো শূন্য, অতএব অপশন এ। তুমি দেখে দেখে উত্তর করবে, এটা তাহলে হয়ে যাবে। কিন্তু 1200 তে কোনো অপশনই নাই, তাহলে অপশন তে কোনো কথাই নাই, তাহলে অপশন এ উত্তর। 1% সমান হচ্ছে 1200 100 তে কত? তাহলে 1,20,000 টাকা। ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু দেখো এইসব অঙ্কগুলো হচ্ছে একদম সহজ, কিন্তু পরীক্ষা হলে তোমাকে বিভিন্ন রাস্তা তুমি খুঁজে পাবে, মানে কি থেকে কি করবে। পরীক্ষার হলে বাইরে খুবই সহজ, পরীক্ষার হলে একই জিনিস তোমার কাছে জটিল মনে হবে। বলছে √2x এর 5% হয় এত, তো x এর মান কত? তাহলে এখানে বলছে যে √2x এর 5% 5/100 সমান সমান হচ্ছে 0.01, মানে এটা আবার একটা 100 দিলাম, তাহলে পয়েন্ট উঠে দিলাম, তাহলে নিচে 100 কেটে গেল। তাহলে এখানে আমি লিখতে পারি এরকম যে √2x সমান 1/5, মানে এই 5টা নিচে গেলে তো ওই পারে কি ভাগ হয়ে যায়, কোন তাহলে ভাগ, ভাগ তাহলে গুণ। তাহলে এখানে দেখো আমরা জানি, প্রত্যেকজনই জানি যে যখন আমরা কোনো কিছুর একবারে রুট তুলে কি ওপরে কি স্কয়ার হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2x সমান 1 এর স্কয়ার 1 আর 5 এর স্কয়ার কত হয় 25, মানে এই রুটটা উপরে গেলে তখন এই টোটালটা স্কয়ার হয়ে গেল, রুট এখানে উঠলে স্কয়ার হয়ে গেল। তাহলে 2x সমান 1/25, আমি এটা লিখতে পারি যে x সমান কি হলো, তো 25 দুগুণ 50, ধরো এটা তুমি এটা আরেক ধাপ করে দিই, তাহলে 25 দুগুণ 50, এটা লিখতে পারি আমি যে 50x সমান 1, তাহলে x সমান কি 1/50, তাহলে 1/50 মানে কি 50 কে ভাগ করতে হবে। তাহলে এখানে কি বলো তো, যখন তুমি ভাগ করে তাহলে এখানে একটা ধরো দশমিক দিলা, এখানে একটা শূন্য দিলাম, মিললো না? তাহলে এখানে আরেকটা শূন্য দিলাম, এখানে একটা 100 দিলাম, কত 50 দুগুণ 100, কত উত্তর হলো 0.02, অপশন। দেখো প্রত্যেকটা অঙ্ক শুধু তোমাকে সঠিক সলিউশনটা নিয়ে আসতে হবে, সঠিক সমাধানটা করার জন্য সঠিকভাবে তোমাকে জায়গা মতো ফরম্যাট অনুযায়ী বসাতে হবে, তাহলে অঙ্ক চলে আসবে। এই জন্য এগুলো প্রচুর প্র্যাকটিস দরকার। এই অঙ্ক তুমি যখন 2-4 দিন পরে দেখবে, তখন তুমি দেখবে আবার তুমি পাচ্ছ না, এর জন্য দরকার প্র্যাকটিস। এইগুলোতে তোমাকে দেখে দেখে বলতে হবে, 1/50 মানে 0.02, এইগুলো তোমাকে দেখা মাত্র বলতে হবে, এগুলো ভাগ ভাগ করার দরকার প্রয়োজন পড়বে না, যদি তোমার সঠিক ধারণা থাকে। দেখো এইসব অঙ্কের জন্য দেখো, আমি তো আগে বলেছি যে যদি তোমার পিডিতে 30টা অঙ্ক থাকে, এর মধ্যে 5 থেকে 7টা অঙ্ক মিনিমাম, মানে 5 থেকে 7টা অঙ্ক থাকে জিকে এর মতো, মানে অঙ্ক দেখবা এটা উত্তর, এরকম ব্যাপার যায় প্রত্যেকটা পরীক্ষায়, মানে 5 থেকে 7টা কমই বললাম। আর 5 থেকে 7টা অঙ্ক থাকে যেটা একটু তোমার হচ্ছে কনসেপ্টুয়াল অঙ্ক থাকে 5 থেকে 7টা, বাকি 20টা অঙ্ক একদম নরমাল জিনিস, যে পারবে সে করবে। তাহলে তোমাকে এই 5-7টা অঙ্ক তো একদম সহজ থাকে, আর 5-7টা অঙ্ক একটু জটিল থাকে। তাহলে এখানে যে সহজের মধ্যে এইটা বলছে যে একটি নির্দিষ্ট সংখ্যা 4 এর 5 অংশ সমান হচ্ছে 66, বলছে যে 4 এর 5, মানে আমি সবসময় বলে এসেছি যে যখনই ভগ্নাংশ সংখ্যা মানে নিচেরটা কি হয়, মোট পরিমাণ, নিচেরটা হচ্ছে মোট আসল টোটাল। তো এই 4 এর মানটা কত বলছে বলো তো 64, বলছে 4 এর 5 অংশ সমান 64, মানে 4 ভাগ সমান হচ্ছে 64, তাহলে 1 ভাগ সমান কত, 1 ভাগ সমান হচ্ছে 16, তাহলে 5 ভাগ সমান কত, 5 16 কত হয় 80, তাহলে মোট সংখ্যাটি কত হলো 80, বলছে ওই সংখ্যাটি অর্ধেক মানে কত হবে 40, জিকের মতো কি বলেছে দেখতে হবে, ব্যাস উত্তর করতে হবে। আর আগামী পরীক্ষাটা শুক্রবারে পরীক্ষা হবে, ওটা তোমরা অপশনে খুব ভালো করে খেয়াল করবে, কারণ আমি বেছে বেছে সেই অঙ্কগুলোই দিব যেন অপশন টেস্ট করে করা যায়, তো অপশন দেখে, মানে এমনিতে করা যাবে কিন্তু অপশন দেখে গেলে খুব সহজে করা যায়। প্রত্যেকজনকে দেখা যাবে যে সেদিন কে কত অঙ্ক নাম্বার হয়েছে আর আগে গত দিনে কত হয়েছে, সেটাতে অ্যানালাইজ হবে, অ্যানালাইজ তো হবে। আজকে কোন নম্বর পাবে তা কান্দের রোড বাস পারমেন্টা, এখানে বেশি লাগা আছে 28, ওখানে আছে 5, তখন তো মডেল হয়ে গেল। সহজ জিনিস, সহজ চিন্তা ভাবনা করবা অঙ্ক। দেখো
যে একটি জলপূর্ণ ট্যাঙ্ক দুটি নল দিয়ে ক্রমে 6 ঘন্টা ও 10 ঘন্টায় খালি করা যায়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার 2 ঘন্টা পরে ট্যাঙ্কটির কত অংশ জলপূর্ণ থাকবে? একেবারে সিম্পল জিনিস, যে এ নল দ্বারা হচ্ছে খালি হয় 6 ঘন্টায়, আর বি নল দ্বারা হচ্ছে 10 ঘন্টায়, দুটোই তো খালি করে, কোনো সমস্যা নাই। এটা লসক হচ্ছে 30, এটা হচ্ছে মোট জল। তাহলে 1 ঘন্টায় এ নল খালি করে 5 লিটার আর বি নল খালি করে 3 লিটার। এটা আমাদের প্রত্যেকে জেনে নিলাম। মোট 30 ইউনিট জল 1 ঘন্টায় এ করে 5 লিটার, বি করে 3 লিটার। এটা নরমাল ব্যাপার। তুমি চিন্তা ভাবনা করো যে এই ট্যাঙ্কের টোটাল জল ধারণ ক্ষমতা হচ্ছে 30 লিটার। তারা দুজনে যদি খালি করে 1 ঘন্টায় কয়টা খালি হয়ে গেল? 8 লিটার। বলছে 2 ঘন্টা পরে, তাহলে 2 ঘন্টায় কত লিটার খালি করবে? 16 লিটার। 16 লিটার তো খালি করেই ফেলবে। কত লিটার আছে? 14 লিটার। কেউ যদি করে যে 16 বাই অংশ মানে তো মোটের উপরে, তাহলে কত হলো? এটা হচ্ছে 8 বাই 15। দেখো 8 বাই 15 অংশ খালি হয়েছে, তাহলে কত অংশ জল আছে? 7 বাই 15 অংশ। তাহলে অপশনে কি বলছে কত অংশ জলপূর্ণ থাকবে? অতএব 7 বাই 15 অংশ থাকবে। 8 বাই 15 অংশ দিয়ে করে ফার্স্ট অপশন ফুল। যদি দেখো কত অংশ জল খালি হয়েছে, তাহলে 8 এর 15 অংশ। কত অংশ জল পূর্ণ হয়েছে মানে 7 এর 15 অংশ। 15 এর মধ্যে 8 খালি আছে মানে 7 পূর্ণ আছে। দেখো এই অঙ্ক করার জন্য তো বেশি সময় লাগবে না, এর জন্য তোমার পরীক্ষার হলে খুব সহজে করার জন্য এগুলো খুব তাড়াতাড়ি সমাধানটা করলে উত্তর হয়ে গেল। নৌকা সেতুর অঙ্ক। নৌকা সেতু মানে কালকে বলেছিলাম ফরম্যাটটা দেখো, এই ফরম্যাটটা যা জানা আছে সে 3 সেকেন্ড তার অঙ্ক করতে সময় লাগবে। এটা হচ্ছে 1 ঘন্টার টেবিল। দেখো স্থির জল প্রাক সমান অনুকূল আর স্থির জল মানে সমান প্রতিকূল। এটা অনেক অঙ্ক করানো আছে, পার্ট 1 2 হোমওয়ার্ক সব করানো আছে। বলছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায়। অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায়, এটা কিন্তু 1 ঘন্টার টেবিল। যদি 1 কিমি যদি 6 মিনিটে যায়, তাহলে 60 মিনিটে কত যায়? 10 কিলোমিটার। 10 কিলোমিটার অনুকূলে। বলছে দেখো 1 ঘন্টায় 6 কিলোমিটার যায় কোথায়? প্রতিকূলে। 1 ঘন্টায় 6 কিলোমিটার মানে 1 ঘন্টায় 6 কিলোমিটার। তাহলে এখানে লেখা আছে কি প্রতিকূল আর অনুকূল যোগ করে হাফ, দুই ভাগ মানে কি স্থির জল। 10 আর 6 16 এর হাফ হচ্ছে 8, 8 যোগ 2 মানে 10, 8 বিয়োগ 2 মানে 6। এখানে কি বলছে? স্রোতের গতিবেগ কত? উত্তর হচ্ছে 2। দেখো অপশন সি। তাহলে এই ফরম্যাটটা, এই টেবিলটা যদি কারো মনে থাকে, তাহলে সে অঙ্ক একদম সহজে করতে পারবে। আর এই টেবিলে নৌকা সেতুর এমন কোনো অঙ্ক না যে হবে না। একটাই টেবিল, যত রকম নৌকা সেতুর অঙ্ক আছে সব কিছু করা যাবে। এর আমার ভিডিও করা আছে, যারা এখন এগুলো দেখোনি দেখো, সব প্রত্যেকটা ক্লাসে আসলে যদি বলতে না তাহলে মুশকিল আছে। তোমাকে এইগুলো তো তোমার ভিডিও করা আছে সব, আর মোবাইল তো থাকেই। এগুলো মোবাইল দিয়ে তুমি বের করো, এর পার্ট 1 পার্ট 2 এর পরীক্ষা, এর হোমওয়ার্ক সব কিছু করানো আছে। গড়ের অঙ্ক সহজ, এটাও সহজ। বলছি 20টি সংখ্যার গড় হচ্ছে 12, তাহলে 20 গুণিত 12, 12 × 24। দেখো তাহলে 12 × 24, তাহলে 12 × 24 মানে হচ্ছে 240। তাহলে 240 হচ্ছে 20টা সংখ্যার মোট। এখানে বলা আছে কি যে বলতো যে প্রথম 12টি সংখ্যার গড় হচ্ছে 11, তাহলে 12 গুণিত 11 মানে হচ্ছে 132। এবার যদি করে এই গুণটা জানা না থাকে তাহলে তো তার তো লেট হয়ে যাবে। এবার বলছে কি বলতো 7টি মানে শেষ 7 সংখ্যা হচ্ছে 10, তাহলে 7 গুণিত 10 মানে কত হতো? 70। তাহলে 70 আর 12 হচ্ছে 202। তাহলে মোট 202 হচ্ছে 19টা সংখ্যা, আর মোট হচ্ছে 240 20টা সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে 202 বিয়োগ করলে কি থাকছে? 38। তাহলে উত্তর হচ্ছে 38। তাহলে হচ্ছে 19তম শেষ সংখ্যাটি কি হবে? 38 উত্তর। দেখো 2 বছরের একটি আয়শনের সরল সুদ আসলে 1/5 অংশ হয়, কত বছরে ওই টাকা?
আসলে দ্বিগুণ হবে সুদের হার একই থাকে। দেখো প্রত্যেকটা অঙ্ক সহজ, কিন্তু প্রত্যেকটা অঙ্কে যখনই তুমি করতে যাও না তখনই তোমাকে একটু চিন্তা ভাবনার মধ্যে ফেলে প্রতিটা অঙ্কই গত পরীক্ষার। তাহলে কি হচ্ছে 2 বছরে আসল সরল সুদে মানে সুদ আসলের 1/5, মানে নরমাল চিন্তা করলে আসল সুদ যদি 1 টাকা হয় আসল হচ্ছে 5 টাকা। মানে জানা আছে বলছে 2 বছর ডেটা পার্সেন্ট জানা নেই, মানে i সমান p আমরা 100 ভাবে করি নরমাল ভাবে, তাহলে হচ্ছে একের তো কোনো ব্যাপার নাই, 5 কোটিং 100 আর 10 তো কোনো 20, তাহলে 10%, তাহলে এটা পার্সেন্টে 10 বেড়ে গেল। পরবর্তী বলছে যে এই একই পার্সেন্ট হারে সুদের হার একই হারে বলছে ওই টাকাটা দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে 5 টাকাটা 10 টাকা হবে। তাহলে 5 টাকাটা 10 টাকা যদি হয় তাহলে 5 টাকা সুদ হবে আর 5 টাকা আসল হবে ইনটু এটা পার্সেন্ট বলছে 10, বলছে টাইমটা বলেন টাইমটা কত বছরে, তাহলে 5 5 কেটে গেল মাত্র 10 উত্তর 10 বছরে অপশন এ। দেখো এই অঙ্কগুলো এবার পরীক্ষার হলে তুমি বিভিন্ন রকম ভাবে চিন্তা ভাবনা করতে লাগলে অঙ্ক কিন্তু হবে না। দ্বিগুণ, তাহলে এখানে যদি বলো তুমি এবার ওই টাকার আসলের দ্বিগুণ, তাহলে 5 টাকা তোমার আসল আছে আগে থেকে, দ্বিগুণ মানে 10 টাকা হবে, 10 টাকা হবে মানে 5 টাকা আসল আর 5 টাকা বাড়লো সুদ, তাহলে 5 টাকা সুদ আর 5 টাকা আসল, 5 5 কেটে গেল, তার মানে 10 এ 10% উত্তর। দেখো বলছি এক ব্যক্তি তার আয়ের 4% দান করেন এবং বাকি আয়ের 10% ব্যাংকে জমা রাখেন, তখন তার কাছে মোট 10,800 টাকা থাকলে তার আয় কত ছিল? আয় কত ছিল মানে কি প্রথমে কত ছিল? আর আমরা আগে থেকেই ভালোভাবে জানি যে প্রথমে কত ছিল মানে লাভ হোক কম হোক বাড়ুক কমুক সবগুলো নিচে। প্রথমে 4% দান করা মানে 100/96, তারপরে 10% খরচ করে বাকি টাকা আবার 100/90, প্লেন করবো কাটাকাটি উত্তর চলে আসবে। তাহলে এই শূন্য সংখ্যাটা এই শূন্য আর 9 12 হচ্ছে 108, তার মানে এখানে হচ্ছে 1200, 8 12 96 মানে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 8, এটা হবে 4 দ্বারা কাটি 2 দ্বারা 4 দ্বারা কাটি এটা হবে 2, এটা হবে 25, এই 2 দ্বারা কাটি এটা 5 আর কিছু না, তাহলে 5 প্রতিশত হচ্ছে কত 125, তার পাশে দুটো শূন্য, 12,500 অপশন। তাহলে এইগুলো সীমাকে শুধু জায়গার মধ্যে বসাতে হবে যে আগে মানে এই যে লাভ গতি আমরা শিখেছি, লাভ গতি বলো, তারপরে শতকরা যেগুলো তোমার এই যে জনসংখ্যা বৃদ্ধির হ্রাস, আগে জনসংখ্যা চেয়েছি মানে বৃদ্ধি পাক হ্রাস পাক সব নিচে হবে, পরেরটা চেয়েছি মানে বৃদ্ধি পাক হ্রাস পাক সব উপরে হবে। লাভ গতির ক্ষেত্রে তাই ক্রয় মূল্য সবসময় আগে হয়, তো ক্রয় মূল্য দেওয়া থেকে আমরা কি জানি বৃদ্ধি পাক লাভ হোক লস হোক সব উপরে হবে, আর বিক্রয় মূল্য দেওয়া থেকে লাভ হোক লস হোক সব নিচে হবে। তাহলে একবারে তুমি কাটালি করলে চলে আসবে। অঙ্কটা খুব প্রচুর ভুল করেছে ছেলেমেয়ে দেখলাম। বলছে এক বালক প্রতি মাসে তার আগের মাসের থেকে 50% টাকা জমায়, বেশি জমায় 50% বেশি টাকা জমায়, মানে তোমার যে এখন যদি 100 টাকা থেকে তুমি 50% জমা মানে 75 টাকা হয়ে গেল ওটা। যদি পর পর 2 মাস তার মোট জমার পরিমাণ 80 টাকা হয় তবে প্রথম মাসে তার জমার পরিমাণ কত ছিল? তাহলে প্রথমে তো টাকা যে একটা টাকার অ্যামাউন্ট ছিল সে প্রথম অ্যামাউন্টটা কত জানা নাই তোমার? প্রথমে দিলাম আমি x টাকা, প্রথমে ছিল আমার x টাকা, প্রথম মাসে x টাকা, দ্বিতীয় মাসে x এর 50% বেশি মানে 100/150/100, এই 2 মাসের টাকাটা বলছে মোট হচ্ছে 80 টাকা। সমীকরণ করলে উত্তর চলে আসবে। এই কাটাকাটি গেলে আমরা যে 3 এটা হচ্ছে 2, তাহলে কি হলো x প্লাস 3x/2 সমান 80, এখানে 2 লসাগু কত এখানে 2x প্লাস 3x সমান 80, এটা লিখতে পারি আমি 80 কে গুণ করতে হয় 160, কত 3 আর 2 5, তাহলে লিখতে পারি 5x সমান যদি 100 কত 160, তাহলে 3 5 15 কত আর কত 32 টাকা। অপশন সি 32 টাকা। শুধু সঠিকভাবে সমাধান করতে হবে, আর এটা তো অপশন ধরে করতে পারো, কিন্তু মুশকিল হবে এটা তুমি এক্সামে করবা, কারণ অপশন চেক করার একটু সমস্যা।
এই ভিডিও হচ্ছে তো? এটা তো তোমার করা লাগবে না। এই দুটি সংখ্যার অনুপাত 10 এবং 7, তাদের পার্থক্য 105। এই যে পার্থক্য কত? 3। 3 মানে যদি 105 হয় 100 কত? 35। 100 যদি 35 হয় যে মোট দুটি সংখ্যার সমষ্টি মানে 17, 10 এর সাথে 17, অতএব 35 ইনটু 17, 5 সাথে 35 এ 5, দুটো আছে তার মানে তো কত দাঁড়ায় এটা? 5 17 85, 5 হাতে হলো 8, 3 17 51, 8 কত হয়? 51 8 কত হয়? 59, তাহলে 595। তাহলে অপশন ডি। একবারে তুমি করবে মানে এক ভাগে হচ্ছে 35, তাহলে 10 আর 7 17 সমান কত? তাহলে এ কত? এ কত? তাহলে 10 ইনটু 35 হতো, বি কত? 7 ইনটু 35 হতো। এই দুটো যোগ করলে সে আবার তোমার এটাই আসবে 500। এটাও তাই। এই যে মুখে মুখে এগুলো তোমাকে কোনো পেন লাগাতে হবে না। দেখো 3 আর 5 ছিল, 10 করে বৃদ্ধি হচ্ছে প্রতিটি, মানে দুটোকে 10 10 করে দিয়েছে, তার জন্য 5 আর 7 হয়েছে। তাহলে 3 থেকে 5 আর 5 থেকে 7 সমসংখ্যক বেড়েছে, মানে কোনো কাজই নাই। তাহলে 2 বাড়লো 2, তো 2 এর জন্য 10, তাহলে একে কত হলো তো 5, একে যদি 5 হয় তাহলে 3 5 15 আর 5 5 25, তাহলে 15 আর 25, অপশন ডি। আমরা সময় কার্য আমরা যখন এই অঙ্কটা আরো ভালোভাবে দেখব যখন আমরা বয়সের অঙ্ক করব, যখন বয়স সংক্রান্ত অঙ্ক এই টাইপের আছে। দেখো এই অঙ্ক মানেই জানবা যে সহজ কিন্তু সময়ের ব্যাপার, মানে এটা কোনো ট্রিক্স কাজে লাগবে না, কোনো কিছু কাজে লাগবে না, এটা তোমাকে এই যে রূপ বলেছে সেরকমই করতে হবে। তাহলে যার যত ফাস্ট ক্যালকুলেশন হাত চলবে, মাথা চলবে, ব্রেন খাটাতে পারবে, সে তাহলে আপনি করতে পারবে। তাহলে এখানে বলছে যে 3 যোগ, এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছে 1 যোগ 1/3, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে। তাহলে আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ আমরা জানি। তাহলে দেখো 4 আর 3 এ কি হবে বলতো? 3 বিয়োগ 4/3, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, যোগ 1/4 যোগ 2/3, থার্ড ব্র্যাকেট এখানে দিলাম। আমরা জানি ব্র্যাকেটের কাজটা আগে হবে। দেখো এবার আমরা এটা হচ্ছে 3 3 কে 9 বিয়োগ 4 মানে 5 এর 3, তাহলে আমরা এটা লিখতে পারি যে থার্ড ব্র্যাকেটের ভিতরে এই দেখো এটা লিখতে পারবো 3 এর কে 3 আর 1 এর কত হলো তো 4 এর 3 মাইনাস, এখানে মাইনাস ছিল, হ্যাঁ মাইনাস, এরপর 3 3 কে 9 থেকে চলে 5 এর 3, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা ব্র্যাকেট ক্লোজ হয় না, এখন আরো আসছে সংখ্যা। এটা হচ্ছে যোগ, এটা গুণ ছিল নাকি এটা? আচ্ছা তুমি একবারই করো, আসলে একবার ডাইরেক্ট করবে, একবার প্লেন। দেখো এইভাবে করতে পারো। তাহলে এখানে যা আছে আছে 3 যোগ লাস্টে আছে থাক, এটা হচ্ছে প্লেন। দেখো নরমাল ভাবে যদি আমরা করি ভগ্নাংশের যোগ বিয়োগ, এখানে 3 3 4 আর 3 লসাগু হচ্ছে 12। আমি যদি 12 লসাগু করি তাহলে 3 4 12, তাহলে কত? 4 4 16 বিয়োগ 3 4 12 কত? 4 5 20 যোগ 3 4 12 3 1 3 যোগ 3 4 12 4 2 8। আমরা আগে জানি বিয়োগের লাস্টে হবে, তাহলে আমার এই পার্টিশনটা হবে লাস্টে। তাহলে 16 আর 8, 16 8 24 আর 3 27, 7 এর কি হবে? 7 এর 12। তাহলে আমার এখানে কি আছে? 3 যোগ 7 এর 12, এটা আসলে আমার কত? 3 3 12 34, সাথে কত হয়? 43 এর 12, অপশন সি। তাহলে এটা তোমাকে করতে হবে যে যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে। প্রশ্নের জায়গা মতো তুমি আগে এই পার্টিশনটা করতে পারো, আলাদা ভাবে একটু করতে পারো, কোনো সমস্যা নাই, যে যেভাবে করতে পারবে, কিন্তু উত্তর আমার 43 এর 12 হচ্ছে। তাই আমাদের একটা আসে সময় লাগানোর ব্যাপার, এসএসসি তেও আসে, আবার ডব্লিউবিকেপি তেও একটা আসবে। এসএসসি তে দুটো আসতে পারে আবার। ওই আসছে 4
আগে তো বিয়োগ আসতে হবে, বিয়োগটা আমরা আগে না করে মানে পরে হবে, আমরা আগে করতে হবে। তাহলে হচ্ছে 8 যোগ 3 বিয়োগ 5 একে 5 আর হচ্ছে 6 অফ 12/5 যোগ এটা কেটে দিলাম ডাইরেক্ট 1 এর 2 1/2 ব্র্যাকেট ক্লোজ। হচ্ছে 11 বিয়োগ তাহলে কাটাকাটি করলাম, এটা হচ্ছে কত হলো তো 2, তাহলে 2 যোগ 1/2, তাহলে এটা তার ব্র্যাকেট নাই, আমার ব্র্যাকেট রাখছিলাম এই জন্য মডেল হচ্ছে। তাহলে এটা আমার ডাইরেক্ট এটা লসাগু হবে 11 বিয়োগ 2 লসাগু, তাহলে 22 বিয়োগ 4 যোগ 1, তাহলে 22 আর 1 হচ্ছে 23 বিয়োগ 4 মানে 19/2 সমান হচ্ছে 9.5। এটা ঠিকই আছে আমাদের বোঝার উপর, এটা হচ্ছে 9.5। কেটে দিলাম 8.5 উত্তর, এটা ভুল আছে কিন্তু এই ভুলটা কিন্তু একজনও কিন্তু বলেনি। 8.5 যে অপশন এটা কিন্তু অনলাইনে পরীক্ষা দিচ্ছে তারাও কেউ বলেনি, যারা অফলাইনে দিচ্ছে তারাও কেউ বলেনি। এটা তো ভুল হয়ে গেল, তাহলে অপশন তো ভুল। ঠিক আছে, অসুবিধা নাই। দেখো একটি শুয়োপোকা মাটি থেকে 75 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট খুঁটি বেয়ে উঠতে লাগলো। প্রত্যহ দিনে 5 ইঞ্চি উঠতে পারে, উঠতে সক্ষম ও রাত্রিতে 4 ইঞ্চি নিচে নেমে যায়। এইভাবে কত দিনে খুঁটির মাথায় উঠতে পারবে? এমন অনেকবার করেছি বাদলাটের মতো। তাহলে মোট হচ্ছে 75 ইঞ্চি উপরে উঠতে পারবে। দেখো 5 ইঞ্চি উপরে উঠে আর 4 ইঞ্চি নিচে নেমে যায়। 5 ইঞ্চি উঠলো 4 ইঞ্চি নামলো, রাতে উঠছে দিনে উঠছে রাতে নামছে, মানে একদিনে ও 1 ইঞ্চি উপরে উঠতে পারে। তাহলে দেখো 75 ইঞ্চি যাই থাকবে মানে লাস্টে যে দিনের বেলাতে উঠবে সেটা কিন্তু আর নামবে না। তাহলে 75 থেকে বিয়োগ করে যাচ্ছে 70, মানে 70 ইঞ্চি উঠতে সময় লাগবে একদিনে 1 ইঞ্চি, মানে 70 ইঞ্চি 70 দিনে, আর লাস্ট 5 ইঞ্চি একদিনে, অতএব মোট হচ্ছে 71 দিনে। অপশন বি। সবসময়তে যেটা প্রথমে উঠতে পারে সেটা হতে বিয়োগ করতে হবে, তারপরে ভাগ মারলে উত্তর চলে যাবে। বলছে 1083 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? তাহলে 1083 এটাকে আমি যদি ভাঙি 3 কত 3 3 9 3 4 3 1 361 দেখো 361 স্কয়ার 19 স্কয়ার, তার মানে এটা কি হবে 19 3 ফাঁকা থাকছে, তার মানে এটাকে 3 দ্বারা গুণ হবে, উত্তর হচ্ছে 3। 361 মানে বর্গ সংখ্যা হয়ে গেল, তাহলে আমার বাকিটা 3 গুণ করতে হবে। এই অঙ্কতে অনেকবার করানো হয়েছে। বুঝে তিনটে সংখ্যার গড় সেটা 77, তাহলে 77 গুণিত 3 মোট হচ্ছে 3 7 21 এর 1, আর তাহলে 2 3 7 21 আর 2 হচ্ছে কত 23। এখানে তিনটে সংখ্যা এখানে বলছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টি দ্বিগুণ, মানে প্রথম সংখ্যাটি এর চাইতে এটা হচ্ছে দ্বিগুণ, এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়টির দ্বিগুণ, এর চাইতে এটা আবার দ্বিগুণ, মানে যদি 1 হয় হবে 2, এই 2 হয় হবে 4, তাহলে 4 2 হচ্ছে নাকি 7, তাহলে 7 কত 77 মানে কত বলো তো 33, 1 হচ্ছে 33, তাহলে প্রথম সংখ্যাটা 4 গুণিত 33, 3 4 2 মানে অপশন বলো ওই আগেরটা ওই 9.5 হবে বলো তো কি করে হলো শেষে ফোন করেছে বলেছিল না? আচ্ছা এটা হলো তো আর হ্যাঁ এটা আগেরটা আগেটা যাবো তো আর যাচ্ছে মাইনাস এটা তো আচ্ছা আগে আমরা যায় না, দেখো তারপরে দেখো এটা বলছে 4 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 9:2,
পিতার বর্তমান বয়স 40 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? দেখো এই যে 9:2 এটা হচ্ছে 4 বছর আগের বয়স। যদি পিতার যে বর্তমান বয়স 40 হয় তাহলে 4 বছর আগে ছিল কত বলো তো? 36। 9 এর ভ্যালু হচ্ছে 36, কত 4 নাও 1 ভাগ হচ্ছে 4, তাহলে 4 তো মানো 8। এটা যে 4 বছর আগে যদি 8 হয় তাহলে এখন তার বয়স কত? 8 আর 4 12 বছর। অপশন সি 12 বছর। এটা তো সিম্পল জিনিস। যে একজন ব্যবসায়ী কি অনুপাতে যথাক্রমে 15 টাকা এবং 20 টাকা 15 টাকা 20 টাকা কি অনুপাতে মেশালে 16.5 টাকা বিক্রি করা যাবে? 16.50। তাহলে 20 থেকে 16.5 কত? 3.5 কত? 4.5 3.5 আর এর পার্থক্য কত? তো 1.5। তাহলে পয়েন্ট দিয়ে দিলাম, 5 কাটলে এটা হচ্ছে 7, এটা হচ্ছে 3, তাহলে 7:3 অপশন সি। অ্যালিগেশনে কত দিন হয়ে গেল? যে 10টি দ্রব্যের বিক্রয় মূল্য সেলিং প্রাইস সমান সমান বলছে যে 9টি দ্রব্যের কস্ট প্রাইস সমান। আমরা জানি যে সমান বলে কি হবে? এটা হচ্ছে 9 টাকা, এটা হচ্ছে 10 টাকা। তাহলে 10 টাকায় কিনেছো আর 9 টাকায় বিক্রি হচ্ছে, 1 টাকা লস ইনটু 100 টাকা তো কেনা দাম 10, তাহলে কত? মাত্র 10%। অপশন সি। এই অঙ্ক প্রচুর করা আছে, প্রচুর। যারা নতুন তারা যখন করবে তখন বুঝতে পারবা, কিন্তু বাকি হলো সবার করানো। বলছি এ বি সি 1500 টাকা আর হচ্ছে 1000 টাকা আর হচ্ছে 1750 টাকা একটা বিনিয়োগ করে ব্যবসায়। তো এটা ছোট করে নাম 0 কেটে দিলাম, 6 পজিশন 4 পজিশন আর হচ্ছে 7 পজিশন। তাহলে 6 আর 4 10 আর 7 17। তাহলে আমার মোট লস হয়েছে 425 টাকা। যদি আমি 17 ভাগে ভাগ করি কত? 17 গুণে 34 আর আচ্ছা 5 আচ্ছা কত? 25। এক ভাগে 25 মানে বলছে সি এর টাকা, সি মানে 7 × 25 175 টাকা। তাহলে অপশন বি। তাহলে এই অঙ্কগুলো তো সহজ। কটা অঙ্ক ছিল? 4-5টা অঙ্ক ছিল, না 7-8টা অঙ্ক ছিল একটু তোমার কনসেপ্ট, বাকি তো সহজই অঙ্ক ছিল। সেই অঙ্কটা আরো সহজ। 5% হারে 6 বছরে, তাহলে 5 কত? 30। তাহলে 500টা হচ্ছে 100 সমান, মনে হয় 30 সমান কত? 5 × 150। দেখো এই হচ্ছে আমাদের জটিল কেপি 23তম মক টেস্টের ফুল সমাধান। এইভাবে আমরা প্রত্যেকটা যে আমরা পরীক্ষা নেব অনলাইনে বা অফলাইনে, তার প্রতিটা অঙ্কের সলিউশন আমরা ইউটিউবে দেবো। আগে কয়েকটা দেয়া আছে এবং কয়েকটা দেয়া নাই। তো তোমরা যারা আমাদের অনলাইনে পরীক্ষা দাও তারা অবশ্যই রেডি থাকবে। আগামী শুক্রবার আমাদের আবার পুনরায় পরীক্ষা হবে কেপি 100 নম্বরের। তারপরে আমাদের ডব্লিউবি মেন্স মডেল দুটো পরীক্ষা হবে। যারা যারা আমাদের এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নাই তারা অতি সত্ত্বর আমাদের ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হও, কারণ ওখানে আমাদের অনলাইন পরীক্ষা নেওয়া হয়। এটা হচ্ছে আমাদের অফলাইন স্টুডেন্ট। আরে দেখাই যাচ্ছে না তোমাদেরকে।